দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন অতিথি, চলুন দেখে নেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের সময় যে কয়েকটি তরুণ মুখ জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন, তিনি তাদের মধ্যে অন্যতম। ছাত্র আন্দোলনের ময়দান থেকে উঠে আসা এই তরুণ নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে জাতীয়ভাবে আলোচনায় আসেন। আন্দোলনের উত্তাল সময়ে তার সক্রিয় ভূমিকা এবং সংগঠক হিসেবে উপস্থিতি তাকে দ্রুতই তরুণ প্রজন্মের সম্মুখ সারিতে নিয়ে আসে। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে তরুণ প্রতিনিধিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সে সময় যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে তিনি প্রশাসনিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই আলোচনায় আসেন। তবে তার রাজনৈতিক পথ চলা শুধু প্রশংসারই নয়, বিভিন্ন সিদ্ধান্ত, মন্তব্য এবং ক্ষমতার ব্যবহারের প্রশ্নেও তাকে ঘিরে তৈরি হয়েছে নানান বিতর্ক ও সমালোচনা। পরবর্তীতে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেন। জাতীয় নির্বাচনে অংশ না নিলেও ছিলেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বে। আন্দোলন থেকে রাষ্ট্র পরিচালনা আর সেখান থেকে দলীয় রাজনীতির নতুন অধ্যায়ের এই যাত্রায় তিনি তারুণ্যের রাজনীতি, সংস্কার এবং নতুন নেতৃত্বের প্রশ্নে এখনও জাতীয় আলোচনার একটি প্রাসঙ্গিক নাম। দর্শক, আমাদের আজকের দ্য হট সিটের অতিথি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, আমাদের আজকের অতিথি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখপাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে, কষ্ট করে এসে সময় দেওয়ার জন্য। যে বিষয়টা নিয়ে প্রথমেই প্রশ্ন করতে চাই, জুলাই আন্দোলন, এই আন্দোলনে আপনারা তরুণদেরকে অনুপ্রাণিত করেছেন। আজকে এই 2 বছর পরে নতুন সরকার গঠন হয়েছে, তারা শপথ নিয়েছে, প্রথম সংসদ অধিবেশন হয়ে গেল, কার্যক্রম শুরু হয়ে গেছে। এই যে 2 বছর পরে আপনারা যে অনুপ্রেরণার জায়গায় আপনি কাজ করেছেন, আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যক্তিগতভাবে যে অনুপ্রেরণার জায়গা তৈরি করেছিলেন, এই সময়টাতে পেছনে তাকিয়ে আপনার অনুভূতি কি? অবশ্যই বিগত প্রায় 1.5-2 বছরের সময়টা এমনিতে শোনাতে কম শোনা গেল, অনেক ঘটনাবহুল এবং বাংলাদেশের ইতিহাসে অনেক কিছুই যুক্ত করেছে। এবং আমরা যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে, যেই প্রত্যাশার জায়গা থেকে গণঅভ্যুত্থান, কোটা আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের যাত্রায় গিয়েছিলাম এবং বাংলাদেশের মানুষ যেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল, আমি বলবো না যে তার শতভাগ পূরণ হয়েছে, সেখানেও অনেক প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব আছে। তবে তার মধ্য দিয়ে আমরা তো আজকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ পেলাম, একটি নির্বাচন হলো, আমরা আবার সংসদ অধিবেশন দেখছি। বাংলাদেশের মানুষ অত্যন্ত আকাঙ্ক্ষা নিয়ে এবং উৎফুল্লতার সঙ্গে অধিবেশন দেখছে। আমি জানি না এর আগে কোনো সংসদ অধিবেশনে এত আগ্রহ বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি করতে পেরেছিল কিনা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং বাংলাদেশের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস এবং ঘটনা হয়ে থাকবে। জুলাই আন্দোলনের সময় আপনারা বলেছিলেন যে দেশ বদলাতে হবে। শেষ পর্যন্ত এই 2 বছর পরে আসলে দেশের কি বদলেছে? আপনি কি ধরে ধরে বলতে পারবেন যে এই বিষয়গুলো বদলেছে? আমরা মোটা দাগে অনেক সময় বলি যে হ্যাঁ বদলাতে হবে, আমি বদলায় ফেলবো, বা এটা করতে হবে, ওইটা করতে হবে, কিন্তু মানে একদম সিগনিফিকেন্টলি আসলে কোন পরিবর্তনটুকু এসেছে যার জন্য আপনারা রক্ত দিয়েছেন? সবচেয়ে বড় পরিবর্তন তো আমি বলবো যে আমরা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণ করতে পেরেছি এবং আমরা এখন একটা বাক স্বাধীনতার চর্চার জায়গায় বাংলাদেশের জনগণ এখনও আছে। আমরা দেখেছি যে শেখ হাসিনার সময় কেউ ফেসবুকে একটা পোস্ট দিলে থেকে জেলে যেতে হতো। আমাদের অনেক সহযোদ্ধা জেলে ছিলেন, 5 আগস্টের পরে তারা জামিন পেয়েছেন। আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকারও ছিল, আমরা দায়িত্বে ছিলাম, আমাদের বিরুদ্ধে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বিরুদ্ধেও গালিগালাজ করা, যে কোনো ধরনের সমালোচনা করা, একটা গণতান্ত্রিক এবং ফ্রিডম অফ স্পিচের একটা পরিবেশ ছিল এবং এখন পর্যন্ত আছে। এই জিনিসগুলোতে একদম ব্যবহারিক জায়গায় পরিবর্তন এসেছে এবং রাষ্ট্রের কাঠামোগত জায়গায় যদি আমি বলি, সেখানেও অনেকগুলো সংস্কার ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে, যেগুলো আইন অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব হতো, প্রজ্ঞাপনের মাধ্যমে করা সম্ভব হতো। অনেকগুলো বিষয় এখনও অনগোয়িং প্রসেসের মধ্যে আছে। জুলাই সনদ হয়েছে, গণভোট হয়েছে এবং তার মধ্য দিয়ে এটা বাস্তবায়নের এক ধরনের বাধ্যবাধকতা এখন আছে।
তো এর মধ্য দিয়ে আমার মনে হয় যে ব্যবহারিক জায়গায় যদি আমরা চিন্তা করি যে 2 বছর আগে কোথায় ছিলাম এবং আজকে কোথায় আছি, সেখানে একটা অনেক বড় পরিবর্তন এসেছে। তবে এই ব্যবহারিক পরিবর্তনটা আসলে সরকার কিংবা যারা ক্ষমতায় থাকেন তাদের সদিচ্ছার উপরে অনেক বেশি নির্ভরশীল হয়। সে কারণেই আমাদের উদ্দেশ্য ছিল যে এই ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন করা, এবং যার জন্যই এই ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ থেকে শুরু করে এই ম্যাসিভ সংস্কারের যেই দাবি এবং কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিল। আমার মনে হয় এই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে আমরা ট্রুলি বলতে পারবো যে শুধু ব্যবহারিক না, আমরা কাঠামোগত জায়গাতেও পরিবর্তন আনতে পেরেছি। এই যে শব্দের রাজনীতি, আমি শব্দের রাজনীতি বলছি এই কারণে যে ফ্যাসিবাদ এই শব্দটা একটা রেজিমকে বোঝায়। বাংলাদেশের রাজনীতিতে অন্য অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও এরকম শব্দের ব্যবহার করা হয়েছে। এখন আপনারা এনসিপি, আপনারা বিরোধী দল, বেশ কয়েকটি আসন পেয়ে সংসদে গেলেন, আপনাদেরকেও হয়তো নতুন নতুন শব্দ দিয়ে বিশেষায়িত করা হয়, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। এখন এই যে ফ্যাসিবাদের বিদায়, আমরা ফ্যাসিবাদ বলতে একটা রেজিমকে বোঝাচ্ছি, এটাও কি সেই একই ধরনের শাব্দিক রাজনীতি হয়ে যাচ্ছে, নাকি ফ্যাসিবাদ আবার কালে কালে ফিরে আসতে পারে, এক এক দলের ক্ষেত্রে এক এক রকম হতে পারে? শেখ হাসিনার সময়কার যে ফ্যাসিবাদ সেটা তো বাংলাদেশে অভূতপূর্ব, এবং বাংলাদেশে যখন সামরিক শাসন ছিল বিভিন্ন ঐতিহাসিক সময়, সেই সময়কার ইতিহাস আমরা যখন পড়ি তখন আমরা দেখি যে আসলে শেখ হাসিনার সময়ের ফ্যাসিবাদের থেকেও সেটা আরও অনেক ক্ষেত্রে ভালো ছিল। এবং এই গত 17 বছরে আমরা গুম কমিশনের রিপোর্টে দেখেছি কত হাজার মানুষকে গুম করা হয়েছে, কত হাজার মানুষ কখনো ফিরে আসেনি আর। এবং জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, জুলাই গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ে প্রায় 2-3টা গণহত্যা এখানে সংগঠিত হয়েছে, এবং তার সাথে সেই সরকারের সরাসরি সম্পৃক্ততার অনেক প্রমাণ আমরা পেয়েছি। তো এইটা অভূতপূর্ব ছিল বাংলাদেশের ইতিহাসে। আমার মনে হয় না এতটা খারাপ কেউ আর হতে পারবে। এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা জেনারেশন রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, এবং আমাদের মিডল ক্লাস রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন হয়েছে, এবং তারা এখন কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, এবং তারা রাষ্ট্রের পলিসি নিয়ে অনেক ইন্টারনাল বিষয় যেগুলো হয়তো কখনো জনগণের সামনেই আসতো না, আর সেই বিষয়গুলো নিয়ে এখন মানুষ পাবলিক ফোরামে কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় কথা বলছে। ফলে যারা দায়িত্বে আছে বা ক্ষমতায় আছে তাদের উপরে এক ধরনের সোশ্যাল প্রেশার, মানুষের দিক থেকে, সিভিলিয়ানদের দিক থেকে এক ধরনের প্রেশার আছে পজিটিভ কাজ করার জন্য। এই জন্য আপনি দেখবেন যে বর্তমান সরকারও চেষ্টা করছে তাকে যতটা পজিটিভলি নিজেদেরকে পোর্ট্রে করা যায়। ফলে আমার মনে হয় যে মানুষের মধ্যে এই সচেতনতাটা থাকলে এই পরিস্থিতিতে, এই পরিবেশটা টিকে থাকবে, এবং ফ্যাসিবাদ আর কখনো ফিরে আসার সুযোগ পাবে না। এবং এখানে যতই আমরা সংস্কার করি, কাঠামো পরিবর্তন করি, দিন শেষে ক্ষমতা যার হাতে থাকে তার সদিচ্ছার উপরে অনেক কিছুই নির্ভর করে, এবং তার সদিচ্ছাটা ততদিনই থাকবে যতদিন পর্যন্ত জনগণের দিক থেকে একটা চাপ থাকবে। জনগণ যদি ক্লিন শিট দিয়ে দেয় কাউকে, যদি যারা ক্ষমতায় আছে তারা যা ইচ্ছা তাই করছে, মানুষ কিছু বলছে না, প্রতিবাদ করছে না, সেক্ষেত্রে ফ্যাসিবাদ ফিরে আসার কিংবা যেই খারাপ অভিজ্ঞতাগুলো আমাদের বিগত রেজিমে হয়েছে সেই জিনিসগুলো আবার ফিরে আসার একটা সম্ভাবনা থাকবে। তো আমার মনে হয় যে এই গণতন্ত্রের পুরো ইকোসিস্টেমটাই আসলে জনগণের উপরে ডিপেন্ড করে। জনগণের দায়িত্ব শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ভোট দিয়ে যাদেরকে আমরা সরকারে আনলাম বা পার্লামেন্টে আনলাম তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখাটাও একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনারা সহ যে জোট বিরোধী দল হলেন, জামায়াতের সাথে আপনাদের যে 11 দলীয় জোট, বিএনপি মানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ গঠন করলো, তারা চাইলেই এখন তাদের মতো করে সবকিছু করতে পারবে, বিরোধী দলের কী বা করার থাকবে? অবশ্যই বিরোধী দলের এই গণতান্ত্রিক রাজনীতিতে, গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকাটা অনেক ক্ষেত্রে সরকারি দলের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর অবশ্যই 2/3 মেজরিটি একটা ফ্যাক্টর, আর সেটা নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলেছি, এবং নির্বাচনের সময় এটা আমাদের দিক থেকে আমরা বলেছি যে 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও অনেক ধরনের মেকানিজম এখানে হয়েছে। তবে 2/3 মেজরিটি মানে যে যা ইচ্ছা তাই তারা করতে পারবে বা করে পার পেয়ে যাবে তাও না। আমরা দেখেছি যে বিগত সময়েও এই 2/3 মেজরিটি বা ক্ষমতার দম্ভ দিয়ে অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সাস্টেইন করা যায় নাই। এবং অনেক সময় আমরা দেখেছি যে শুধু একজন ব্যক্তির জন্য কিংবা দলের স্বার্থের জন্য সংবিধানের পরিবর্তন আনা হয়েছে,
এবং অনেক কালো আইন করা হয়েছে এবং সেগুলোর কুফলগুলো আমরা দেখেছি। যেই সরকার এই বিষয়গুলো ঘটিয়েছে তারা কিন্তু খুব ভালো ফলাফল কিংবা ভালো রেসপন্স মানুষের দিক থেকে পায়নি। এটা যদি আমরা বলি যে বিএনপি তার সর্বশেষ মেয়াদে যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের ইস্যুতে একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য যখন সংবিধানে পরিবর্তন নিয়ে আসলো, এর ফলাফলটা কী হয়েছে আমরা দেখেছি। এর ফলে 111 এসেছে, এর ফলে শেখ হাসিনা রিজিম এসে একটা ফ্যাসিস্ট কাঠামো তৈরি করেছে। শেখ হাসিনার সময় আমরা দেখেছি কালো আইন হতে দেখেছি আমরা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস এগুলোকে দাবিয়ে রাখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা পে অফ করেছে এবং সেটা বাংলাদেশের মানুষের রেসপন্স ওয়াজ ভেরি হার্শ। তো এই ক্ষেত্রে এবং এখন মানুষের মধ্যে যেই সচেতনতা তৈরি হয়েছে রাজনৈতিকভাবে, আই থিঙ্ক সরকারি দল সেটাকে অবশ্যই সমীহ করে তাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করবে। আপনারা সংসদের প্রথম দিনেই বিরোধী দলের যে ভূমিকা, নিশ্চয়ই আপনারা সেই ভূমিকাই পালন করেছে আপনার দল। আপনি যেহেতু এখন এনসিপির মুখপাত্র, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে হট্টগোল হয়েছে, শেষ পর্যন্ত ওয়াকআউট পর্যন্ত হয়েছে। বিরোধী দল ওয়াকআউট দিয়েই শুরু করলো। এই ওয়াকআউট কি চলতেই থাকবে নাকি সরকারি দল এবং বিরোধী দল মিলেই আন্দোলন পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে? এখানে কিছু বিষয় আই থিঙ্ক নন নেগোশিয়েবল। তার মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রপতি, বিশেষ করে শেখ হাসিনার নিয়োগ দানকৃত রাষ্ট্রপতি যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার অপসারণের কথা উঠছিল, তখন সংবিধানের দোহাই দেয়া কিংবা রাষ্ট্রপতিকে সরানোর কোনো সাংবিধানিক লিগ্যাল প্রক্রিয়া নেই, এই ধরনের নানা কথা বলা হয়েছে। তো এখন সংসদ যখন গঠিত হলো তখন তো এটার একটা লিগ্যাল প্রক্রিয়া আমাদের সামনে আছে, আমরা অভিশংসন করতে পারি রাষ্ট্রপতিকে। সুতরাং এখনও তাকে সেই সংসদেরই প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ানো এবং তাকে এক ধরনের সেলিব্রেট করার মধ্য দিয়ে আমরা মনে করছি যে এখানে এটা এক ধরনের সরকার দলের রাজনৈতিক হীনমন্যতা বলি কিংবা তাদের রাজনৈতিক দেউলিয়ত্ব বলি, অথবা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যারা আছেন তাদের সাথে এক ধরনের ঠাট্টা করা বলি, সেই জায়গা থেকে আমাদের বিরোধী জোট এই সিদ্ধান্তটা নিয়েছে যে তারা ওয়াকআউট করবে এবং আমাদের জোটের এটা সিদ্ধান্ত, দলেরও সিদ্ধান্ত যে আমরা রাষ্ট্রপতির অপসারণ অভিশংসন চাই। যথাযথ যেই সংসদের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অভিশংসন হয় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা চাই। না, কিন্তু যে প্রশ্নটি মানে দর্শকদের কাছ থেকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর দেখি, আপনাদের যে বিবৃতি নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা দুইটাই হয়। আপনি যেমন যে শব্দটি ব্যবহার করছেন যে নট নেগোশিয়েবল, কিন্তু আপনারা যখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তখন কিন্তু এই রাষ্ট্রপতি আপনাদেরকে শপথ করিয়েছে, আবার এই রাষ্ট্রপতির বিরুদ্ধেই আপনারা তার বক্তব্য শুনবেন না, আপনি বাহিরে, আপনার সংসদ সদস্যরা সংসদের ভেতরে। এটা কি দ্বৈতাবাদী আচরণ হয়ে যাচ্ছে কিনা? এটা আসলে প্রেক্ষাপট। আমরা যেই প্রেক্ষাপটে শপথ নিয়েছিলাম এবং যেই প্রেক্ষাপটে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়েছিল সেই সময়টার দিকে যদি একটু দেখেন, দেশে 3 দিন কোনো সরকার ছিল না কার্যত। ফলে একটা আধুনিক রাষ্ট্রেও শহরের মতো জায়গায় ডাকাতি হওয়া শুরু হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখেছি যে বিভিন্ন বাহিনীর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, উদ্বেগ ছিল এবং আমরা দেখেছি যে এক ধরনের বিদ্রোহ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এক ধরনের থ্রেট আমাদের ছিল। তো সব কিছু মিলে সেই সময় একটা খুবই ক্রাইসিস সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম এবং তখন টপ প্রায়োরিটি ছিল খুব দ্রুত সময়ের মধ্যে ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করা। এবং ওই 3টা দিন এবং পরবর্তী সরকার গঠনের পরে প্রায় 1 সপ্তাহ দেশে কোনো পুলিশ ছিল না, লিটারালি কোনো পুলিশ ছিল না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা বড় অংশ নিষ্ক্রিয় ছিল। তো সেই প্রেক্ষাপটে আমাদের সামনে তখন সরকার গঠন করা এবং দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবং তখন ওই ক্রুশিয়াল মোমেন্টে এই সিদ্ধান্তগুলো আমরা দ্রুততার সাথে না নিতে পারলে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকেও যেতে পারতো বা অন্য যে কোনো পরিস্থিতি এখানে সৃষ্টি হতে পারতো, বাহিনীগুলোর মধ্যে অসন্তোষ এবং বিদ্রোহের মতো পরিস্থিতি তৈরি হতে পারতো। সেই পরিস্থিতিতে আমাদের প্রায়োরিটি ছিল সরকারটা গঠন করার মাধ্যমে ল অ্যান্ড অর্ডারটা রিস্টাবলিশ করা এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা সেটা করেছিলাম। এবং তারপরে বাহিরে আমাদের সহযোদ্ধারা, সরকারের ভিতরে আমরা নানা সময় রাষ্ট্রপতির অপসারণের উদ্যোগ নিয়েছিলাম এবং কথা চলছিল, সেটা রাষ্ট্রপতির লাস্ট যেই সাক্ষাৎকার তার মাধ্যমেও আপনারা জানতে পেরেছেন।
এবং ওই প্রেক্ষাপটটা পার হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা সেই চেষ্টাগুলো এবং উদ্যোগগুলো নেওয়া হয়েছিল। কিন্তু তখন নানা ধরনের সাংবিধানিক জটিলতার কথা, অস্থিতিশীলতার কথা বলে এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হওয়ার কথা বলে এটাকে পিছিয়ে রাখা হয়েছিল এবং এটাকে বাধাগ্রস্ত করা হয়েছিল, এই উদ্যোগটা বাস্তবায়ন করা যায়নি। সেইটাই আমাদের গ্রাউন্ড, যে এখন তার সেই প্রেক্ষাপট নেই, সেই প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে এবং এখন কোনো ধরনের সাংবিধানিক জটিলতাও আমাদের সামনে নেই। আমাদের সামনে একদম লিগ্যাল সাংবিধানিক প্রক্রিয়া আছে কীভাবে এই রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় এবং নতুন রাষ্ট্রপতি দেওয়ার মাধ্যমে, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া বাংলাদেশে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বোঝাই যায় যে সরকার দল যাকে চাইবে তাকে রাষ্ট্রপতি নিয়োগ করবে, সুতরাং বিএনপি তার রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে। এখনও আসলে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা সরকারের দিক থেকেও কিন্তু জানতে পারিনি। এবং আপনি নিশ্চয়ই এই রাষ্ট্রপতি সংসদে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আপনি শুনেছেন, এবং এই রাষ্ট্রপতি এর আগের রেজিমের সময় কি বক্তব্য দিয়েছে সেটাও শুনেছেন। এ নিয়ে সংসদের ভেতরেই অনেকেই মুচকি হেসেছেন, এটা নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়াতে ট্রলও হয়েছে। মিস্টার ভূঁইয়া, যে বিষয়টি বলতে চাই, আপনার নিজের নির্বাচন করার কথা ছিল ঢাকা 10 আসনে, অঙ্ক কোথায় মিলল না যে নির্বাচন বাদ দিয়ে শেষ পর্যন্ত আপনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব নিলেন? সে সময় আমাদের মনে হয়েছে যে আমরা খুব দলগতভাবে একটা ক্রাইসিস সিচুয়েশন পার করছিলাম এবং জোট নিয়ে এবং জোট গঠনের প্রক্রিয়া নিয়ে দলের মধ্যে এক ধরনের অসন্তোষ এবং ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে ছিল এবং অনেকেই পদত্যাগ করছিল এবং আমাদের দলের মূল নেতৃবৃন্দ তারা নির্বাচনে অংশগ্রহণ করছিলেন, তারা তাদের নির্বাচনী আসনে আসলে সময় দিচ্ছিলেন এবং একটা সময় এরকম আলোচনা উঠছিল, আমাদের আহ্বায়ক বলছিলেন যে তিনি নির্বাচন করবেন কিনা, নাকি এই মুহূর্তে দল সামলাবেন, দলের এই ক্রাইসিস সময়টা করবেন, এই ধরনের পরিস্থিতি তো হয়েছিল। তো তখন দলগতভাবে সিদ্ধান্ত হয় যে সিনিয়র লিডারশিপের মধ্যে কারো এই সময়টায় দলের নেতৃত্ব এবং দলের হাল ধরাটা প্রয়োজন এবং দলে যে এক ধরনের ভুল বোঝাবুঝি নেতৃত্বের মধ্যে জোট প্রক্রিয়া নিয়ে সেটাও সমাধান করা, কমিউনিকেশন গ্যাপগুলো ফিক্স করা এবং নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করা, সব কিছু মিলে তখন সিদ্ধান্ত নিই যে আমি এই দায়িত্বটা পালন করব এবং তারই প্রেক্ষিতে পরবর্তীতে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ করি। দলে যাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ, জোট নিয়ে অসন্তোষ, ভুল বোঝাবুঝি ছিল সেগুলো মিনিমাইজ করার চেষ্টা করি। যারা পদত্যাগ করেছে তাদের মধ্যে অনেককে ফিরিয়ে নিয়ে আসি এবং আরও যেন কেউ পদত্যাগ না করে, যাদের মধ্যে অসন্তোষ আছে সবার সাথে কথা বলে আমরা নির্বাচনের মধ্যে দলটা যেন ঐক্যবদ্ধভাবে আমরা ড্রাইভ দিতে পারি আমাদের প্রার্থীদের জন্য, সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি এবং ফলে সবাই কাজ করেছে নির্বাচনের সময়টাতে। অনেকেরই আরও অনেকের নির্বাচন করার পরিকল্পনা ছিল, যেহেতু 300 আসনে আমাদের নির্বাচন করার কথা ছিল, 30 আসনে আসার কারণে তারাও করার সুযোগ পায়নি। তাদের মধ্যে এক ধরনের হতাশা, কষ্ট, স্বাভাবিক 1.5 বছর 2 বছর একটা আসন গুছানোর পর নির্বাচন না করাটা এবং তাদেরকে আবার অ্যাক্টিভ করে নির্বাচন পরিচালনায় সম্পৃক্ত করা এবং দলটাকে সেই সময় অ্যাক্টিভ রাখা এবং তার মধ্য দিয়ে এই যে নির্বাচন একটা ইতিবাচক রেজাল্ট নিয়ে আসা এনসিপির জন্য, সেটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। সেটা পালনের জন্যই আমি শেষ মুহূর্তে নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করি। ভবিষ্যতে তাহলে নির্বাচন কোথায় করছেন? পার্টির পক্ষ থেকে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। এখন দেখা যাক কি সিদ্ধান্ত হয় শেষ পর্যন্ত। এই যে তরুণদের রাজনীতি, তরুণদের দল, এত বড় একটা বিপ্লব, কিন্তু তারপরে তরুণরা কেমন যেন বিচ্ছিন্ন হয়ে গেল, একজন এক এক দিকে চলে গেল এবং শেষ পর্যন্ত নির্বাচনের আগে আপনাদের নিজেদের মধ্যেই অনেক ভাঙন হলো। তারপরেও আপনারা একটা জোটের সাথে নির্বাচন করেছেন, 6টি আসনে জয়লাভ করে সংসদ সদস্য হয়েছে। আপনি উপদেষ্টা ছিলেন, নাহিদ ইসলাম সাহেব উপদেষ্টা ছিলেন। আপনার কি এখন মনে হয় যে এই মুখপাত্রের দায়িত্ব না নিয়ে নির্বাচনে জিতে সংসদে যাওয়াটাই আপনার জন্য ভালো ছিল? না, আই থিঙ্ক যে যখন আমরা যেই দায়িত্বে থাকি সেটা যথাযথভাবে পালন করা এবং এর মধ্য দিয়ে আমাদের লিডারশিপ ক্যাপাসিটি এবং আমাদের সক্ষমতাটা যাচাই হয় এবং বোঝাপড়া হয়। আমি তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টা ছিলাম এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো দেশব্যাপী বড় মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলাম, মন্ত্রী পদমর্যাদায় ছিলাম। তো এমপি হওয়াটা আসলে ওইটা আমার ওই প্রোফাইলের থেকেও খুব বেশি কিছু না। তবে অবশ্যই সংসদে যখন আমার সহযোদ্ধাদেরকে দেখি তখন আমি প্রাউড ফিল করি। আমরা 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর যখন শুনলাম, আমরা মিছিল নিয়েছিলাম ফার্মগেটের দিকে, আমার যতদূর মনে পড়ে।
তখন আমরা এক ধরনের মিছিলে ভেসে ভেসেই সংসদের ওই যে সিঁড়ির উপরে চলে যাই, দক্ষিণ প্লাজায়। ওই সিঁড়ির উপরে দাঁড়িয়ে আমি এবং নাহিদ ভাই সেখানে বক্তব্য রাখি। আমরা সেদিন জনতার মিছিল নিয়ে সংসদে গিয়েছিলাম। আজকে আমাদের সহযোদ্ধারা নির্বাচনে সেই জনগণের সমর্থন নিয়ে সংসদে আমাদের প্রতিনিধিত্ব করছেন। এটা অবশ্যই গর্বের। তবে আমি মনে করি যে এটাও আমার জন্য এখন রাজনৈতিক ক্যাপাসিটিতে দলের দায়িত্ব নিয়ে মুখপাত্র হিসেবে আমার নিজেকে প্রমাণ করার একটা সুযোগ। এর আগে আমরা ছাত্র রাজনীতিতে ছিলাম, তারপর সরকারে ছিলাম, এখন জাতীয় রাজনীতিটা শেখা, বোঝা এবং সেখানে ইম্প্যাক্ট রাখতে পারার মধ্য দিয়ে সামনের জন্য, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের সামনেই উদাহরণ রয়েছে, যেমন সম্প্রতি নেপালে নির্বাচন হয়েছে এবং নেপালে যারা আন্দোলন করেছিল বা বিপ্লব করেছিল তাদের পার্টি ক্ষমতায় এসেছে এবং একজন র্যাপার যিনি র্যাপ গান করতেন সেই ভদ্রলোক এখন নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। তারা সফল হলো, কিন্তু আমাদের তরুণরা ব্যর্থ হলো কেন? এটা কি আমাদের তরুণদের ব্যর্থতা, নাকি আমাদের জনগণ বা ভোটাররাই এইরকম? সফলতা ব্যর্থতাটা আসলে আপেক্ষিক বিষয়। আজকে গণঅভ্যুত্থানের 1.5 বছরের মাথায় বসে আমরা বলতে পারবো না যে সফল কিংবা ব্যর্থ। নেপালের প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপট এবং যেই নেপালের সিচুয়েশন, নেপালের জনসংখ্যা, তাদের ভোটারদের মাইন্ডসেট সব কিছুই ভিন্ন আসলে। এবং স্বাভাবিকভাবেই যখন আসলে নেপালে আমরা একটা নিউজ দেখেছিলাম যে নেপালের ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেনি, তারা পড়ার টেবিলে ফিরে গেছে। এটা নিয়ে বাংলাদেশে টক শো হয়েছে এবং অনেকে বলেছে দেখো নেপালের ছাত্ররা কত ভালো, তারা পড়ার টেবিলে ফিরে গেছে, আর এনসিপি দুষ্ট ছেলেদের দল, এরা রাজনৈতিক দল খুলে বসে আছে। তো সেটাও আমাদের একটা সমালোচনার জায়গা ছিল। এখন নেপালের ছাত্ররা যখন সরকার গঠন করলো তখন এটাও আমাদের সমালোচনার জায়গা হলো। ওই যে একটা কথা আছে যে শব্দ এনসিপির এইরকম। তবে আমাদের আরও ভালো করার সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশের প্রায় 18 কোটি জনসংখ্যা, প্রায় 12 কোটি ভোটার এবং বাংলাদেশের পরিধি এবং জনসংখ্যা নেপালের থেকে অনেক বেশি, এবং এখানকার আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত লিটারেসি রেট সব কিছুই কিন্তু ডিফারেন্ট। ফলে বাংলাদেশে অ্যাডাপ্টেশনটা এতটা ইজি না। যেমন ছাত্রদের ব্যাপারে বা আমাদের দলের ব্যাপারে আরবান মিডল ক্লাস শিক্ষিত জনগোষ্ঠীর আগ্রহ এবং বোঝাপড়াটা একরকম, আবার আমাদের যারা গ্রামের একদম প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের বোঝাপড়াটা একরকম। অনেক ক্ষেত্রে আমাদেরও দুর্বলতা আছে, আমরা তাদের কাছে একদম প্যান বাংলাদেশ আমরা পৌঁছাতেও পারি নাই। বাংলাদেশটাই এত বড়, জনসংখ্যা এত বেশি, ফলে এখানে পরিবর্তনটা এবং অ্যাডাপ্টেশনটা একটু সময় সাপেক্ষ আমি মনে করি। এবং আমাদের দুর্বলতার জায়গাটাও যদি আত্মসমালোচনা করি তাহলে আমাদের সাংগঠনিক যেই প্রবৃদ্ধি, আমাদের সাংগঠনিক সক্ষমতা হয়তো অতটা ছিল না, আমরা একেবারে গ্রাসরুট পর্যায়ে পৌঁছাতে পারিনি। এবং বাংলাদেশের ইলেকটোরাল পলিটিক্সে মানি অ্যান্ড ম্যান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুইটি জায়গাতেই আমরা পিছিয়ে ছিলাম। আমাদের হিউজ সমর্থন ছিল নির্বাচনে, 30টি আসনে আমরা সেটা দেখেছিও। আমরা প্রায় গড়ে 80,000 করে ভোট পেয়েছি প্রত্যেকটি আসনে, প্রায় বেশিরভাগ আসনে বাংলাদেশে 80,000 ইজ এ উইনিং নাম্বার। এবং আমরা 6টি আসনে বিজয়ী হয়েছি, আমরা আরও 6টি আসনে খুব ক্লোজ মার্জিনে পরাজিত হয়েছি। এবং মনে করি যে আমরা মনে করছি যে 1 বছরে যতটুকু সময় সুযোগ আমরা পেয়েছি রাজনৈতিক দল হিসেবে এবং যতগুলো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, এটা যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। এবং এটা আমাদেরকে একটা গুড স্টার্ট এবং গুড একটা মোটিভেশন দিয়েছে দল হিসেবে, নেতাকর্মীদের মধ্যে, যে সামনে আমরা আরও ভালো করতে পারি। এবং মানুষের মধ্যে যে আগ্রহ এবং সমর্থন আমরা দেখেছি, সেটাকে যদি আমরা আমাদের যে দুর্বলতাগুলো এবার নির্বাচনের মধ্যে দিয়ে আমরা দেখেছি সেগুলো যদি আমরা অ্যাড্রেস করে প্রপারলি প্ল্যান ওয়াইজ কাজ করে যেতে পারি, তাহলে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা আরও ভালো ফলাফল নিয়ে আসতে পারবো। এই যে আপনারা রাজনৈতিক দল করলেন, এই দলের আসলে আদর্শ কি, মোটো কি? আমরা আমাদেরকে আদর্শিকভাবে পজিশন করি অ্যাজ এ সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি, এবং আমরা আমাদের নেচার এবং ফিচারের মধ্যে আমরা ইনক্লুসিভ একটা রাজনৈতিক দল। এবং আমরা আমাদের রাজনৈতিক দলে নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ, বিকশিত হওয়ার সুযোগ দেওয়াটাকে বিশ্বাস করি। এবং আপনারা দেখবেন যে আমাদের অনেক নারী নেত্রীরা রয়েছেন যারা সবসময় প্রাসঙ্গিক মিডিয়ায় কথা বলছেন, আমাদের লিডারশিপে আছেন, আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আছেন। এবং আমাদের দলে বিভিন্ন কমিউনিটি লিডারশিপদেরকে আমরা এনেছি, কাজ করার সুযোগ দিচ্ছি এবং কমিউনিটিগুলোর সাথে আমরা কাজ করছি। এবং আমরা একটা ইনক্লুসিভ সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে নিজেদেরকে পজিশন করি এবং সেভাবেই আমরা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে রাজনীতিটা করতে চাই। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মন্ত্রিসভা
তারা দেখেছেন যে অলরেডি বেশ কিছু তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নও শুরু করেছে। বিশেষ করে যে বিষয়টি সবচেয়ে আলোচিত, যে এই যে দেখেন যে আমারও নখ থেকে এখনো ভোটের কালি মোছেনি, আপনারও ভোটের কালি মোছেনি আমি দেখতে পাচ্ছি। তার আগেই কিন্তু তারেক রহমান তার প্রতিশ্রুতির একটি অংশ বাস্তবায়ন শুরু করে দিয়েছে। এটা নিয়ে খুবই পজিটিভ আলোচনা হয়েছে এবং তারেক রহমানের মুভমেন্ট আমার কাছেও ব্যক্তিগতভাবে খুবই ভালো মনে হচ্ছে। আমরা আগের যে সরকারগুলো দেখেছি তারা জনগণকে মূল্যায়নের যে জায়গাটা, সেটাতে মনে হচ্ছে যে বিএনপি, টোটাল বিএনপির কথা বলছি না, কিন্তু তারেক রহমানের মুভমেন্ট ইটস গুড। আপনার মূল্যায়ন কি? এটা খুব দ্রুত হয়ে যাবে এত কম সময়ের মধ্যে বলা, মূল্যায়ন করা। তবে আমার ক্ষেত্রে আমি আরও খুশি হতাম যদি পলিটিক্যাল কোশ্চেনগুলোতে এই সরকার স্পষ্টবাদিতা এবং পলিটিক্যাল কোশ্চেনগুলো আগে ডিল করার ক্ষেত্রে বেশি আগ্রহী হতো। যদিও তারা তাদের ইশতেহার নিয়ে বেশি আগ্রহী এবং ওনারা ফ্যামিলি কার্ড সহ আরও কিছু উদ্যোগের পাইলট রান করছেন, হুইচ ইজ গুড। যে বাংলাদেশে তো একটা সংস্কৃতি আছে যে আমরা ইশতেহার দিই, রাজনৈতিক দলগুলো কিন্তু বাস্তবায়ন করে না। তো সেদিক থেকে পাইলটগুলো দ্রুত শুরু করা ইজ এ গুড সাইন। কিন্তু আমাদের আরও বিগার পলিটিক্যাল কোশ্চেন আছে যে এই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথাই বলছেন না, যেটা আনফর্চুনেট আমাদের জন্য। যেমন জুলাই সনদ, অ্যান্ড এই জুলাই সনদ এবং এই সংক্রান্ত যে সংস্কারগুলো বাস্তবায়ন হওয়ার কথা ছিল, সেগুলো আমাদের জাতীয় জীবনে এবং রাষ্ট্রের জন্য লং টার্মের এবং কাঠামোগত পরিবর্তনের বিষয়। ফ্যামিলি কার্ড কিংবা আরও যে কাজগুলো ওনারা করছেন এগুলো তো কর্মসূচি। এই কর্মসূচি কতটুকু সুফল বয়ে আনবে সেটা, এই কর্মসূচি পুরোপুরি এখন তো পাইলট চলছে জাস্ট কয়েকটি গ্রামে এবং ইউনিয়নে আমি দেখেছি। যখন সারা দেশের প্যান বাংলাদেশ পর্যায়ে এটা বাস্তবায়ন হবে এবং তারপরে এটা কতটুকু সুফল নিয়ে আসছে সেটা হয়তো আমাদের দেখতে আরও 4-5 বছরের একটা টাইম স্প্যান লাগবে, যে আমাদের এই ওয়েলফেয়ার পলিটিক্স অ্যান্ড এর মধ্য দিয়ে আসলে ইন্ডেক্স ওয়াইজ কতটুকু সুফল আসছে, মানুষের জীবনে কতটুকু পরিবর্তন আসছে। বাট ট্রু পলিটিক্যাল কোশ্চেনটা এই সরকার এড়িয়ে যাচ্ছে এবং ডিল করছে না। আমার কোশ্চেনটা ওই জায়গায়, এবং মূলত এই গণভ্যুত্থান হওয়া বা তার পূর্ববর্তী এবং পরবর্তী যে সকল রাজনীতি, পুরোটাই কিন্তু রাজনৈতিক কোশ্চেনটাকে ঘিরেই হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে প্রশংসা ছিল। আমরা দেখেছি যে সাধারণ মানুষ বলছিল যে ইউনূস স্যার 5 বছর থাকেন। মানুষের মধ্যে কর্মসূচিগুলো নিয়ে সবাই খুশি ছিল এবং ছিল। কিন্তু এই খুশিটা দেখেই আসলে স্যাটিসফাইড হয়ে যাওয়ার কিছু নেই আমি মনে করি। আমার মনে হয় যে ট্রু পলিটিক্যাল কোশ্চেনগুলো ডিল হওয়া উচিত। জুলাই সনদ নিয়ে সরকার কী বলবে, এটা কী করতে চায়, এটা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক বক্তব্য আমরা শুনছি না, হুইচ ইজ আনফর্চুনেট। এবং এই রাজনৈতিক বিষয়গুলোতে আমরা প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যেই আশ্বস্ত হতে চাই বা শুনতে চাই। তিনি যদি মনে করেন তিনি এগুলো এড়িয়ে গিয়ে আসলে রাজনীতিটা করতে চান, তাহলে এটা একেবারেই নন পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সরকার হিসেবে অ্যাপিয়ার করবে। এখন খুব দ্রুত এটা বলার জন্য এই সময়টা খুবই কম। তবে সামনের দিনে এই বিষয়গুলো আরও পরিষ্কার করা প্রয়োজন। এই বিষয়গুলো নিয়ে আমরা মন্ত্রিসভা বা অন্যান্যদের থেকে শুনি, বাট এক একজন এক এক কথা বলছে। তাই সবসময় আমরা কার কথার উপরে আসলে রিলাই করি, দেশের যে প্রধান থাকে, প্রধানমন্ত্রী অথবা আমরা আগে প্রধান উপদেষ্টা। তো এই পলিটিক্যাল কোশ্চেনগুলো বিএনপি কীভাবে চিন্তা করছে এবং তারা কিভাবে বাস্তবায়ন করবে বিএনপির সরকার, সেই বিষয়গুলোতে জনগণের আশ্বস্ততা এবং জনগণের আস্থা নিয়ে আসাটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সব দোষ এনসিপির, এই বিষয়টি মনিরা শারমিন আমারই একটি শোতে ছিল, তাকে আমি প্রশ্নটি করেছিলাম, এরপরেই এটা মানে খুবই স্প্রেড আউট হয়েছে। আপনাকে ওই প্রশ্নটি করতে চাই, এনসিপির এই মুহূর্তে কি কি দোষ আছে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি কি দোষ? সব দোষই এনসিপির। মানে কি কি স্পেসিফিক যাই ঘটে দেশে তার সাথেই আমাদেরকে কেন জানি সেটার সাথে আমাদেরকে জড়িয়ে ফেলা হয় এবং বিভিন্ন টকশোতে সেটা নিয়ে আলোচনা হয়। দেশে ব্যাংক লুট নিয়ে অত বেশি আলোচনা হয় না, যত বেশি আসলে ওয়েস্টার্নের খাওয়া নিয়ে নীলা মার্কেটের হাঁস আর ওয়েস্টার্নের হাঁস নিয়ে আলোচনা হয়। তো এই দিক থেকে এনসিপি আমার মনে হয় অনেক ক্ষেত্রে আসলে ইনজাস্টিসের শিকার হয়েছে এবং এনসিপির নেতা কর্মীদেরকে অহেতুক অনেক ধরনের সমালোচনা ফেস করতে হয়। যেমন দেখেন, এনসিপির একজন নেতা থেকে আমি যদি আমার উদাহরণ বলি, আমার থেকে মানুষ যে ধরনের জবাবদিহিতা প্রত্যাশা করে এবং আমিও দেওয়ার চেষ্টা করেছি সবসময়, এটা কি বর্ষীয়সী কোনো রাজনীতিবিদ কিংবা যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের থেকে কেউ চায়? আজকে কি বিএনপির যারা নেতারা আছেন, যারা হয়তো রাজনীতি শুরু করার আগে খুব আমাদের মতো সাধারণ অবস্থায় ছিলেন, কিন্তু রাজনীতি করার পরে
8-10 বছর, 20 বছর, 30 বছর রাজনীতি করার পরে এখন অনেকের ট্যাক্স ফাইলেই তারা 600 কোটি টাকা, 1000 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকার সম্পত্তি দেখাচ্ছেন। এটা নিয়ে কিন্তু কেউ কোনো কোশ্চেন করে না, বা এটা নিয়ে টকশোতে আলোচনা হয় না, বা তারা কী ধরনের লাইফস্টাইল মেনটেন করেন সেটা নিয়েও টকশোতে আলোচনা হয় না, বা কীভাবে এগুলো হলো সেটার কোনো স্বচ্ছতা কেউ দাবি তোলে না। সেক্ষেত্রে এনসিপির ক্ষেত্রে এটা অনেক সময় অনেক পার্সোনাল বিষয়ে গিয়ে স্বচ্ছতা চাওয়া হয় বা জবাবদিহিতা চাওয়া হয়, যেটা আসলে চাওয়াটা অনেক ক্ষেত্রে অনুচিত। এবং এই ধরনের একটা প্রেশারের মধ্যে এনসিপিকে রাখা হয়। আই থিঙ্ক এইটাও সমালোচনাটাও ডেমোক্রেটাইজ হওয়া উচিত। আমার ক্ষেত্রে যেটা নিয়ে সমালোচনা হচ্ছে সেটা নিয়ে আমি প্রত্যাশা করবো যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও সমালোচনা হোক, তাহলে সবাই একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকবে। এবং মানুষ সমালোচনা করলে, কথা বললে, আমার মনে হয় কেউ যদি কোনো ভুল করে সেটা ধরিয়ে দেওয়ার মাধ্যমে প্রপার ডেমোক্রেটিক প্র্যাকটিসটা হয়, এবং এটা সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। এটা শুধুমাত্র এনসিপির প্রতি যদি চলতে থাকে তাহলে এটা এনসিপির প্রতি আসলে ইনজাস্টিসই করা হয় অনেক ক্ষেত্রে। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের হিসাবগুলো দিয়েছেন জনসম্মুখেই, কিন্তু আপনাদের যে হিসাব নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেটা হচ্ছে ওই যে বন্যার সময় যে টাকা তোলা হলো ত্রাণের, আপনারা প্রধানমন্ত্রীর ইয়েতেও দিয়ে উপদেষ্টার ওইখানেও টাকা দিয়েছেন, কিন্তু এটার কি সঠিক হিসাব দেওয়া সম্ভব? বন্যার সময় হিসাব দেওয়া হয়েছে। আপনি যদি ইউটিউবে এখনো গিয়ে বন্যার টাকার হিসাব লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে একটা অডিট করা হয়েছিল সে সময়, এবং একটা রেনাউন্ড ফার্মকে দিয়ে অডিটটা করা হয়েছিল, এবং যারা অডিট করেছিলেন তারাই ব্রিফিং করে পুরোটা হিসাব যে কোথায় কত টাকা খরচ হয়েছে পুরোটা দিয়েছে। এবং ওই সময় এত রেসপন্স ছিল, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, তখন এনসিপি ছিল না। মানুষ অনেক বেশি সমর্থন দিয়েছে, সবাই টিসিতে এসে তারা বন্যার সহযোগিতার জন্য টাকা পয়সা দিয়েছে। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপের কারণে, ওই ক্যাপাসিটি না থাকার কারণে যে এত টাকা বা এত ত্রাণ সামগ্রী বিলি করার যে এক ধরনের ক্যাপাসিটি সেটা না থাকার কারণে পুরোটা ইউটিলাইজ করা যায়নি। ফলে একটা বড় অংশ পরবর্তীতে সরকারের ত্রাণ তহবিলে তখন দেয়া হয়েছিল, এবং এই পুরোটারই একদম স্বচ্ছ হিসাব, অডিট রিপোর্ট পুরোটাই আছে ইউটিউবে, যে কোনো সময় যে কেউ দেখতে পারে। এক্ষেত্রে আমার মনে হয় যে এনসিপিকে এবং এনসিপির নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার জন্য এই বিষয়গুলো বারবার সামনে নিয়ে আসা হয়, এবং বারবার এই যে 2-1 দিন আগে আমার একটা প্রোগ্রামেও একটা রাজনৈতিক দলের একজনকে সেখানে তাকে পাঠিয়েই এক ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। আমি তাকে বলেছি আপনি ইউটিউবে বন্যা টাকার হিসাব লিখে সার্চ দিন। তো যেটা স্বচ্ছতাটা চোখের সামনে আছে, আমরা দেখতে পাচ্ছি, দেখা যায়, অ্যাক্সেসেবল, সেটা নিয়ে বারবার প্রশ্ন করে এটা একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য, এবং এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই আসলে প্রতীয়মান হয়। বাংলাদেশে এখন যে ভোটার তালিকা বা ভোটার সংখ্যা, সেখানে তরুণদের সংখ্যাই বেশি, এবং প্রায় 34% তরুণ ভোটার। আপনি যদি সিটি কর্পোরেশন নির্বাচন করেন তাহলে এই তরুণরা কি আপনার পাশে থাকবে বলে মনে করেন কিনা? আর ঢাকায় সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি রয়েছে? সেটার জন্য তো অবশ্যই আমাকে প্রমাণ করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, এবং আমাদের ইশতেহারের মাধ্যমেই তরুণদের মন জয় করতে হবে। এবং তরুণদের ক্ষেত্রে একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমি এটা ফিল করেছি বিগত সময় কাজ করতে গিয়ে, যে তরুণরা কাউকে ব্ল্যাঙ্ক চেক দেয় না, যে ভাইকে আমার একবার ভালো লাগলো, বা উনি এটা করছে, বা দেশের জন্য এটা করছে, তার সব কাজকে ইয়েস ইয়েস বলা, এইটা তরুণদের মধ্যে নেই। এবং আমরা দেখি যে আমাদের সিনিয়র যারা আছেন তাদের এক ধরনের লয়ালিটি কাজ করে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল ব্যক্তিত্বের প্রতি, কিন্তু তরুণদের ক্ষেত্রে এই লয়ালিটি অবশ্যই আছে, বাট ওইটা একটা ক্রিটিক্যাল লয়ালিটি, এবং তারা আসলে সবসময় আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে চায়। তারা দেখতে চায় যে হোয়াট আর ইউ অফারিং। শুধু গণঅভ্যুত্থান করেছে, গণঅভ্যুত্থানের নেতা সরকারে ছিল, এই জিনিসগুলাই কারণ না আমাকে সমর্থন দেওয়ার। আমি মনে করি যে তরুণরা দেখতে চায় যে আমি যে ক্যাপাসিটিতে কাজ করতে যাচ্ছি, যে জন্য তাদের সমর্থন চাচ্ছি, সেখানে আমি আসলে কি প্রস্তাব করছি, বা কি তাদেরকে দিতে পারবো, বা আমি নতুন কি নিয়ে আসছি, তার মধ্য দিয়েই আসলে মূল্যায়নটা করতে চাই। এবার নির্বাচনও যদি দেখেন, যারা নির্বাচিত হয়েছে তারা আসলে বেশিরভাগ যারা চমক সৃষ্টি করে নির্বাচিত হয়েছে তারা কিন্তু নতুন কিছু অফার করে নির্বাচিত হয়েছে, তারা এলাকার জন্য কাজ করে এবং কমিটমেন্ট দিয়ে আসলে নির্বাচিত হয়েছে। তা আমার মনে হয় ওই জায়গাটা এখনও ইয়েট টু প্রুফ, এবং আমার বিশ্বাস যে আমাদের যে কমিটমেন্ট নিয়ে আমরা কাজ করে আসছি, তরুণরা আমাদের উপর আস্থা রাখবে সামনের দিনে। এবং সিটি কর্পোরেশন আসলে অনেকগুলো চ্যালেঞ্জই রয়েছে। বাংলাদেশের যে
আসলে স্থানীয় সরকারকে যেভাবে আমরা শক্তিশালী করতে চাই বা আমাদের যে সাংবিধানিক কমিটমেন্টও আছে স্থানীয় সরকার শক্তিশালী করার, সেটার বাস্তবায়নটা খুবই ধীরগতির এবং সেটার বাস্তবায়নটা আসলে অনেক ক্ষেত্রে হয় নাই বললেই চলে। স্থানীয় সরকারের আলাদা ট্যাক্সেশন সিস্টেম খুব বেশি ডেভেলপ না বাংলাদেশে, ফলে স্থানীয় সরকারকেও এই জাতীয় সরকারের উপরেই, বাজেটের উপরেই অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকা লাগে এবং স্থানীয় সরকারের রোলগুলো ডিফাইন না, এবং একটা উন্নত দেশে স্থানীয় সরকারের যেরকম রোল থাকে সেটা বাংলাদেশে নাই, এবং সক্ষমতাও অনেক ক্ষেত্রেই কম। ঢাকার 2টা সিটি কর্পোরেশনের সক্ষমতার ঘাটতি আছে, সারা দেশে তো আরও খারাপ অবস্থা, আমাদের রংপুর সিটি কর্পোরেশনের বাজেটই নেই। ফলে অনেক চ্যালেঞ্জ আছে এবং চ্যালেঞ্জের জায়গাটাতেই আরও সুযোগ আছে কাজ করার। একই সাথে যেহেতু চ্যালেঞ্জ আছে, সেই সাথে কাজ করারও সুযোগ আছে, নিজেকে প্রমাণ করারও সুযোগ আছে। যদি আমি সুযোগ পাই কাজ করার, যদি সমর্থন পাই নগরবাসীর, তাহলে অবশ্যই সেই জায়গাগুলো নিয়ে কাজ করব। নির্বাচনের আগেই আপনার জন্য চ্যালেঞ্জ তৈরি হবে কিনা, এই কারণে বলছি, এনসিপি এর আগেও ভেঙেছে, ভবিষ্যতেও ভাঙবে কিনা প্রার্থী নিয়ে, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির কথাও শোনা যাচ্ছিল যে তিনিও প্রার্থী হতে পারেন। আপনারা কি একই সিটি কর্পোরেশনের প্রার্থী হবেন কিনা? আমরা আমাদের মধ্যে সবকিছুই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা আমরা খুব স্বচ্ছভাবে দলের মধ্যে আলোচনার ভিত্তিতে গ্রহণ করে থাকি, এবং আমার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার অংশগ্রহণ না করাটাও দলের সিদ্ধান্তের জায়গা থেকে আমি তখন করিনি, এবং আমরা এই স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিজেদের সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। নির্বাচনের সময় যেটা হয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে জোট গঠনের প্রক্রিয়াটা হয়েছে, ফলে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল, যে কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, এবং ভাঙা গড়া আমার মনে হয় যে একটা রাজনৈতিক দলের একটা স্বাভাবিক প্রক্রিয়া। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিএনপি থেকে ভাঙা অন্তত 10টা দল আছে বাংলাদেশে এখন, আওয়ামী লীগ যখন ছিল তার থেকে ভাঙা দল আছে, জাতীয় পার্টির মধ্যেও 2-3টা গ্রুপ আছে, এবং সব দলের মধ্যে ভাঙা গড়ার বিভিন্ন প্রক্রিয়া আছে, তার মধ্য দিয়ে দলগুলো এগিয়ে যায়। এনসিপিতে সেই অর্থে এখন পর্যন্ত যদি আমরা দেখি যে গণঅভ্যুত্থানের লিডারশিপের মধ্যে কোনো অনৈক্য আছে কিনা, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে 2-1জন বিভিন্ন পর্যায়ে লিডারশিপ যারা ছিলেন তারা আলাদা আলাদা প্ল্যাটফর্ম করছেন। এটাকেও আমরা পজিটিভলি দেখি। গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলই আসলে গণতন্ত্রের মূল স্তম্ভ হিসেবে কাজ করে, এবং তরুণদের গণঅভ্যুত্থানের পক্ষের যতগুলো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে, এটাকে আমরা আমাদের শক্তি হিসেবে দেখি। তারা রাজপথে যখন আমরা যাই বা যখন কোনো ক্রাইসিস সিচুয়েশন তৈরি হয়, তখন আমরা দেখি আবার সবাই এক হয়ে যাচ্ছে। অ্যাক্রস প্ল্যাটফর্ম আমাদের মধ্যে এক ধরনের ঐক্য এবং বোঝাপড়া আছে, এবং নির্বাচন পরবর্তী সময়ে অনেকেই যারা ভিন্ন প্ল্যাটফর্মে গিয়েছিলেন বা করেছিলেন, তারা এখন আবার আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাবছেন, এবং নির্বাচন পরবর্তী সময়ে জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে, যে বিষয়গুলোতে আমরা একমত এবং একই প্ল্যাটফর্মে আছি, এই বিষয়গুলো নিয়ে এক ধরনের ক্রাইসিস এবং শঙ্কা তৈরি হওয়ার ফলে তারাও ফিল করছেন যে আমরা একসাথে থাকলে শক্তিশালী থাকব। ফলে এই ভাঙা গড়া যাওয়া আসার প্রক্রিয়ার মধ্য দিয়েই আই থিঙ্ক যে এনসিপি সামনের দিকে এগিয়ে যাবে, এবং গণঅভ্যুত্থানের যে রাজনৈতিক দলগুলো বা প্ল্যাটফর্মগুলো হচ্ছে তারা সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে ছোট কিছু প্রশ্নের উত্তর নিতে চাই। আন্দোলন রাজনীতি কোনটা বেশি কঠিন? দুইটাই কঠিন। রাজনীতিটা অনেক বেশি জটিল প্রক্রিয়া, যেহেতু আমরা আন্দোলনের সময়টাতে বাংলাদেশের মানুষের অসাধারণ সমর্থন এবং অংশগ্রহণ আমরা পেয়েছি, যেটা আমি মনে করি যে আমরা অনেক বেশি ব্লেসড হয়েছি, যে আমরা ঘোষণা দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদেরকে মেইনস্ট্রিম মিডিয়া ব্লক করা হয়েছে, নানাভাবে আমাদের কথা মানুষের কাছে পৌঁছতে দেওয়া হয়নি, তারপরেও আমাদের একটা ঘোষণায় হাজার হাজার লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছে, এবং শত শত হাজার হাজার মানুষ জীবন দিতেও কুণ্ঠাবোধ করেনি সে সময়। এই জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সমর্থন এবং তাদের ত্যাগই এই আন্দোলনকে সফল করেছে বলে অনেক সময় মনে হতে পারে যে খুব সহজে মনে হয় শেখ হাসিনার পতনটা হয়ে গেল, কিন্তু এর পেছনে অনেক জার্নি রয়েছে, অনেক কঠিন জার্নি রয়েছে, অনেক অনিশ্চয়তা এবং শঙ্কার সময় পার হয়ে আমাদেরকে আসতে হয়েছে। আমাদের অনেক সময় মৃত্যুকে অনেক কাছ থেকে আমরা দেখে এসেছি, তো সেই সময়টা তো একটা বিশেষ সময় এবং ক্রাইসিস সিচুয়েশন, কিন্তু রাজনীতিটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটা লম্বা প্রক্রিয়া, এবং প্রতিটা সময়ে এখানে নতুন নতুন ঘটনা আসছে, নতুন নতুন লার্নিং হচ্ছে আমাদের, এবং প্রত্যেকটা বিষয়কেই বিভিন্নভাবে ডিল করা আমরা শিখছি, এবং কখনো হোঁচট খাচ্ছি, কখনো আবার হোঁচট খাওয়া থেকে শিখছি। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই সামনের দিকে আগাচ্ছি।
এক লাইনের উত্তর, আপনি কি কোনো রাজনৈতিক নেতার আদর্শকে ফলো করেন কিনা, বা আপনার কোনো রাজনৈতিক কোনো নেতৃত্বের রাজনীতি বা আদর্শ আপনার পছন্দ কিনা? আমি কোনো দেশের বাইরে নির্দিষ্ট নেতাকে ফলো করি না। আমি চেষ্টা করি যে যার মধ্যে যেটা ভালো আছে সেটা নেয়ার, এবং রাজনৈতিক নেতাদের জীবনী এবং তাদের রাজনৈতিক জার্নিগুলো যে ইতিহাস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেখান থেকে শেখার, এবং আই থিঙ্ক যে অনেকের থেকে অনেক কিছু নেয়ার আছে। কোনো স্পেসিফিক, কারণ রাজনৈতিক জার্নিতে কেউ হয়তো একসময় হিরো ছিল, সে পরবর্তীতে ভিলেন হয়েছে। কারো ওই সময়ের কোনো একটা নির্দিষ্ট সময়ের অ্যাচিভমেন্ট বা নির্দিষ্ট সময়ের দেশ ও জাতির জন্য অর্জন বা ভূমিকা, সেখান থেকে হয়তো অনেক কিছু নেওয়ার আছে, কিন্তু পরবর্তী সময়ে আবার তাকে পরিত্যাগ করার মতো আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কোনো একক, এটা আমার ব্যক্তিগত পজিশন, যে কোনো একক ব্যক্তি রোল মডেল হওয়াটা একটু মুশকিল পলিটিক্সে, কারণ একজন ব্যক্তির সব কিছুই ঠিক বা ভালো হতে পারে না। একদম ব্যক্তিগত প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, বৈবাহিক জীবন, সংসার জীবন আপনার কেমন চলছে? চুপে চাপে বিয়েটাও হয়ে গেছে, আমরা যদিও দাওয়াত পাইনি, পাবলিক প্রোগ্রামও হয়তো হয়নি, শেষ পর্যন্ত এই সংসার জীবন কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে, তবে রাজনীতিবিদদের জন্য আসলে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনটা ম্যানেজ করা খুব কঠিন হয়ে পড়ে। এখন আমি এই রমজান প্রায় শেষের দিকে চলে আসছে, একদিনও বাসায় ইফতার করা হয়নি। ইফতার প্রোগ্রাম থাকে নেতাকর্মীদের, তাদের প্রত্যাশা থাকে যে তাদের সাথে ইফতার করব। প্রতিদিন 3-4টা দাওয়াত থাকে কোনো একটা জায়গায়, কিংবা কোনো দিন 2টা জায়গাতে যেতে হয়, এবং এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে সেহরির শিডিউলও পাওয়া যায় না, ফলে বাসায়ও সেহরিটাও করে ওঠা হয় না। তো পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন খুব কঠিন, এবং পরিবারের যারা সদস্য আছেন অবশ্যই তাদের সমর্থন এবং তাদের এক্ষেত্রে ত্যাগ, তাদেরকে সময় দিতে না পারার বিষয়টা যে তারা বোঝেন এবং তারা সমর্থন করেন, তারা সাপোর্ট করছেন, এটা অনেক বড় পাওয়া বলে মনে করি, এবং তার মধ্য দিয়েই আমাদের রাজনৈতিক জার্নিটা আরও ইজি হয়। অনেক অনেক ধন্যবাদ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কষ্ট করে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনার আগামী রাজনীতি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আপনাকে এবং দীপ্ত টিভিকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আগামী বৃহস্পতিবার আবার অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে। সে পর্যন্ত রইল সবার জন্য শুভকামনা। অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দ্য হট সিট।